আমার এক পা এখন বাংলাদেশে এবং এক পা আছে আপনার ইন্ডিয়াতে, যেটা শিলিগুড়ির মধ্যে। আপনারা যারা তেঁতুলিয়াতে আসতেছেন এবং যাদের মাইন্ড সেট আপ আছে যে আপনারা আনন্দধারা রিসোর্টে আসবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আনন্দধারা রিসোর্টে আসেন অবশ্যই আপনাদের যে রেফারেন্স আছে, শক্ত রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী আসবেন। নতুবা তেঁতুলিয়া থেকে আনন্দধারা রিসোর্টের প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স। সো এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন। বাই মোদানটি, তারপরে যে কালো একটা দেখতেছি ইয়েলো আছে, এটা হচ্ছে রোজেলা। যে ইয়েলোটি ভাই গ্লাসে রেখেও দিছে এবং কালারটাও অনেক সুন্দর আছে ইয়েলো। তারপরে অপরাজিতা ব্লু টি, এটা হচ্ছে রোজেলা টি টক। এই একটা বল আপনার 1 গ্লাস পানিতে ইউজ করতে হবে, বুঝছেন? একটা পুরো বলটা আপনার খুলে যেটা কাঁচা পাতা হয়ে যায়, এই ধরনের কাঁচা পাতা হয়ে যাবে। প্রতিটা চায় আমাদের কাঁচা পাতা হয়ে যায়। এই বাবুরা আসছে। তোমরা কোথা থেকে আসছো? পঞ্চগড়। তুমি এটার উপরে উঠছো, তোমার ভয় লাগে না? মোটা পাথর কুচি সহ যে বালিটা আছে, এটাই সেই বালি, ডুমুর বালি। যারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন। চা বাগানের যে অবস্থা, 3-4 বছর আগেও এই পরিমাণে চায়ের গাছ ছিল না। এখন চারিদিকে যে পরিমাণে চায়ের গাছ, আপনি যেদিকেই তাকাবেন একবারে এখান থেকে শুরু করে চারিদিকে পুরো মাঠ, যে জায়গাটা, এই জায়গাটাতে আসার জন্য সবাই আর কি পাগল হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা তেঁতুলিয়া উপজেলা। তেঁতুলিয়া উপজেলা বর্তমান সময়ে খুবই একটা ভাইরাল উপজেলা এবং খুবই বিখ্যাত, কারণ এই উপজেলা থেকে পৃথিবীর 3য় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেটা দেখা যায় এবং সেটা পর্যটকদের খুবই মনোমুগ্ধকর করে। আমরা আসছি বাইকে করে, চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ধকল গেছে। আমরা রাজশাহী থেকে 350 কিলোমিটার ড্রাইভ করে আজকে তেঁতুলিয়াতে আসছি। আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তেঁতুলিয়া উপজেলার যে কাঞ্চনজঙ্ঘা কোন সময় দেখা যায় এবং কোথায় থেকে দেখা যায়, এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি এবং এখানকার হোটেল, খাবার এবং এখানকার থাকার সুব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো দেখা যায়। আমি গত 2 দিন কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো দেখা গেছে এবং এই দেখার কারণেই আমি মূলত বাইক ড্রাইভ করে আর কি এই তেঁতুলিয়াতে চলে আসছি। আমরা তেঁতুলিয়াতে 1 রাত থাকবো এবং পরের দিনে সকালবেলা আর কি কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পয়েন্ট আছে, ডাকবাংলা থেকে যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। সৃষ্টিকর্তা যদি সহায় থাকে তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকর্তার যেই একটা সৃষ্টি সেটা হয়তো দেখতে পারবো। তো এই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। আমরা আসছি দোয়েল আবাসিক হোটেলে, তেঁতুলিয়া মোড়ের উপরে আর কি। তো এটাতে ভাড়া বলছে ওনারা 1200 টাকা, নন এসি প্লাস 3তলা বিল্ডিংয়ের 3তলাতেই এই রুম, ডাবল বেড আছে আর তার সাথে অ্যাটাচড বাথরুম। তো আমার কাছে গরম লাগছে এখনও। তেঁতুলিয়ার পরিবেশ হয়তো মাগরিবের পর বা ইশার পরে পরিবেশটা হয়তো ঠান্ডা হতে পারে, তবে এখন যথেষ্ট পরিমাণ গরম আছে। ডাবল বেডের ভাড়া চাচ্ছে ওনারা 1200 টাকা এবং এটাই ফিক্সড প্রাইস। আমরা আসছিলাম তেঁতুলিয়া আবাসিক স্কোয়ার হোটেলে 1 রাত থাকবো, কিন্তু এইখানে সবগুলা রুমই বুক। এখন অন্য কোথাও দেখতে হবে। আশেপাশে যেই হোটেলগুলো আছে তার মধ্যে এটাই রিকমেন্ডেশন ছিল যে এই হোটেলটা ভালো, এখানেই থাকবো। কিন্তু জার্নি করে আসছি, দেখতে পাচ্ছেন সিয়ারার ফেসের কী অবস্থা। এখন তো সব বুক, এখন অন্য কোথাও দেখতে হবে। হোটেল কাঞ্চনজঙ্ঘায় আসছিলাম আমরা। এখানে টিন শেটের উপরে সিলিং করা আছে। এখানেও আমরা রুম পাই নাই। আগামী 4 দিনের রুম বুকড,
মানে কাঞ্চনজঙ্ঘা দেখার পর থেকে আর কি পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভ্রমণ পিপাসুরা সবাই আসা শুরু করছে, এই জন্য রুম আর ফাঁকা নেই। আমরা অনেকগুলা হোটেল দেখে সর্বশেষ এই যে শাকিল ছোট ভাই আছে আমাদের, এই রুমটাতে থাকবো। প্রথম যে রুমটা দেখছিলাম আর কি এটাতেই, কারণ কোনো জায়গাতে রুম পাওয়া যাচ্ছে না, শেষমেশ আমরা এটাতেই আসি। তো শাকিল, তাহলে কি তুমি কি করো? পড়াশোনাও করতে হবে, পাশাপাশি পড়াশোনা দরকার আছে। এটার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে স্কুলগুলোতে তো ওইরকম তুমি যদি মনে করো যে না, তাহলে হবে না, তোমাকে চেষ্টা করতে হবে। এই জন্য দেখা যাচ্ছে ওই স্কুলে ভর্তি হলো, পাশাপাশি পড়লো, দেখা যায় এসএসসি ইন্টারমিডিয়েট পাস করলে তোমার একটা কাজে দিবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, তোমার সাথে আবার দেখা হবে। ফাইনালি রুম, আমরা গোসল করে তারপর বের হব। আমরা অনেক কষ্টের পর, খোঁজাখুঁজির পর রুম পেয়েছি একটা। রুমে ফ্রেশ হওয়ার পরে আমরা প্রথম উদ্দেশ্য হচ্ছে কাজী অ্যান্ড কাজী যে স্টেট আছে সেটা দেখার উদ্দেশ্যে বের হয়েছি, যেটা তেঁতুলিয়া থেকে প্রায় 7-8 কিলো লাগে, এটা শুনছি আর কি জনমুখে। তো ওইটাই দেখার উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়েছি। এইটা সেই রাস্তা দিয়ে এগোলে আর কি আপনার সেই জায়গাটা। রাস্তার চারিদিকে আসলে সমতল ভূমিতে যে পরিমাণে চায়ের গাছ আছে, মানে চায়ের যে বাগানগুলা দেখলেই মানে অসাধারণ, আসলে একটা অসাধারণ ফিল, মানে একদম চারিদিকে সবুজ, মানে ধান ক্ষেতও আছে, পাশাপাশি চায়ের গাছগুলোও আছে, দেখতেই ভালো লাগতেছে। চায়ের পাতাগুলা অলরেডি কেটে নিছে, এই জন্য আর কি একদম সমান হয়ে আছে, মনে হচ্ছে এক একটা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের যেই ক্রিকেট খেলার মাঠগুলো থাকে, ফুটবল খেলার মাঠগুলো এরকম একটা একটা শেপ হয়ে আছে, মানে দেখতে খুব চমৎকার লাগছে। চা বাগানের যে অবস্থা, 3-4 বছর আগেও এই পরিমাণে চায়ের গাছ ছিল না। এখন চারিদিকে যে পরিমাণে চায়ের গাছ, আপনি যেদিকেই তাকাবেন একবারে এখান থেকে শুরু করে চারিদিকে পুরো মাঠ, মানে সেপ্টেম্বর মাসের আজকে 27 তারিখ, এই তারিখে দেখেন কি পরিমাণে আকাশটা পরিষ্কার আছে, সুন্দর আছে, এই জন্য পুরোটা ভিউটাই দেখা যাচ্ছে। আমরা রাজশাহী থেকে বাইক নিয়ে আসছি, পুরো এইদিকে দেখাও, পুরোটাই মাঝে মাঝে সুপারির গাছগুলো আছে আর চা বাগানের যে গাছগুলো আছে, আসলে দেখতে খুব চমৎকার, অসাধারণ লাগছে, সুন্দর লাগছে দেখতে। এইখানকার যে পরিবেশ, যেটা আসল উদ্দেশ্যে আমাদের আসা, যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখব এখন বিকালবেলা, অনেক সময় বিকালবেলাতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো আমরা আসলে দেখতে পাই নাই। তবে আমরা আশা করছি যে আগামীকাল সকালবেলা হয়তো আকাশ যেহেতু পরিষ্কার আছে, সকালবেলা হয়তো দেখতে পারবো, এই আশা নিয়ে এখনও আমরা আছি। তেঁতুলিয়ার বাংলা হোটেল, তেঁতুলিয়া বাস স্ট্যান্ডের পাশেই এখানে হোটেল আছে। তো আমরা যেহেতু আজকে রাতে এখানে থাকছি, দোয়েল আবাসিক হোটেল, এখানে থাকছি। অনেক খোঁজাখুঁজি করার পরে রুম পাইছি, আজকে যেহেতু স্টে করছি, তো আমরা রাতের খাবার খাবো। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এখানে দেখা যাচ্ছে যে রুটি ভাজতেছে ওরা, সরাসরি যে রুটিগুলো আছে আমরা নর্মালি বাড়িতে যেভাবে রুটি বানাই সেরকমভাবে রুটিটা আমরা নাস্তা করব। এটা 10 টাকা পিস, এর সাথে সবজি বা ডিম বিভিন্ন রকম আছে, আপনারা চাইলে এখানে বসে খেতে পারবেন। রুটি নিচ্ছি, আমরা সন্ধ্যার খাবার খাবো আর কি, রাতের খাবারটা পরে খাবো, এই জন্য রুটি আর এই যে সবজি, লাই সবজি, আর তার সাথে ওই সবজিটাও দাও একটা, আলু বরবটি আছে ওটা সবজি একটা। লাউটা মজার আছে, কারণ এদিকে আমি দেখলাম প্রচুর পরিমাণে লাউ হয়, এটাও মজা আছে। আর এটা হচ্ছে আপনার গরুর গোশত যে ঝোলটা আছে সেটা দিয়ে, এটা হচ্ছে ওনাদের বলে সেটা আর কি, এটা ঝোল।
তো সন্ধ্যার মানে ভাজা পোড়া না খেয়ে এইগুলা খাওয়া হচ্ছে আর কি। আমরা প্রায় 10 কিলোমিটার পরে এই কাজী অ্যান্ড কাজী টি স্টেট বা টি ফ্যাক্টরি এর গেটে চলে আসছি, প্রায় 10 কিলোমিটার আর কি। কাজী অ্যান্ড কাজী টি স্টেট এটা প্রায় 10 কিলোমিটার। আমরা বাইকে করে আসছি, তারপরও অনেক দূর, এবং এটা রাতের বেলা আসলে আমার মনে হয় না যে এগুলাতে সেফটি হবে। কোনো বাড়ি নাই, কিছু নাই, শুধু যত দূর চোখ যায় আপনার চা বাগান, যত দূর চোখ যাবে চা বাগান। এখন হয়তো গাছ এই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু চারিদিকে চা বাগান। এদিকে দেখো, যত দূর চোখ যায়, মানে এটা বলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে চোখের শান্তি, একটা স্নিগ্ধতা সবুজের মধ্যে। এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার। তেঁতুলিয়া বাজারে সন্ধ্যার অবস্থা, এখানে বিভিন্ন রকম দোকান আছে। আমরা তেঁতুলিয়াতে আছি, যেহেতু সন্ধ্যার বাজার ঘোরাঘুরি করছি, তো এখানে চায়ের দোকান। তেঁতুলিয়া পঞ্চগড় যেহেতু এখন চায়ের দেশ, সমতল চায়ের ভূমি, তো এই দোকানটাতে বিভিন্ন রকম চা আছে। আপনারা চাইলে সেই চাগুলো কিনতে পারবেন। মানহা টি অ্যান্ড ট্রেডিং, এখান থেকে হয়তো ইনি পাইকারিও বিক্রি করে, আবার খুচরাও বিক্রি করে। বিভিন্ন রকম ট্রি আছে এখানে। দেখা নর্মাল যেগুলো আমরা বাজারে কিনতে পাই কাজী অ্যান্ড কাজী, সেগুলো তো আছেই। তুলসী থেকে শুরু করে মেহেদি, ব্ল্যাক টি, টার্মিক, এগুলো তো আছে। তার সাথে সাথে আপনি যদি চান অর্গানিক যেগুলো আছে, সেগুলো সরাসরি অর্গানিক টি আছে। এগুলো বিভিন্ন ফ্লেভারের আর কি দেখতে পাচ্ছি এখানে। এটা কি ভাই? বাইমুদান টি। তারপরে যে কালো একটা দেখতেছি ইয়েলো আছে। এটা হচ্ছে রোজেলা। এটা রোজ, গ্রিন টি, হেবিস্কাস জোবা, ব্ল্যাক টি একদম এখানকারাই। অপরাজিতা ফুলের চা। হোয়াইট টি আছে। সবচেয়ে দামি যেই চা সেটা আর কি, এটা হোয়াইট টি। আসলে অনেক রকমের চা আছে, আপনারা চাইলেই এখানে চা কিনতে পারবেন। এটা হচ্ছে ইয়েলো টি, মানে দেখতেই ভালো লাগতেছে, মানে একদম শুকনা হয়ে আছে একদম প্রত্যেকটা বোতলে। এই যে ইয়েলো টি ভাই গ্লাসে রেখেও দিছে, এবং কালারটাও অনেক সুন্দর আছে ইয়েলো। তারপরে অপরাজিতা ব্লু টি। এটা হচ্ছে রোজেলা টি টক। তো আমি এই রোজেলা টি নিয়ে একটা আপনাদের সাথে বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যখন রোজেলার একটা গাছ লাগাইছিলাম, ওটা নিয়ে রিসার্চ করছিলাম আর কি, ন্যানো পার্টিকেলস। তো এই রোজেলা থেকে আর কি এটা মানে ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ এটার জন্য আর কি, ফার্মাসিউটিক্যাল টেস্টের জন্য, তখন আমি এটা নিয়ে কাজ করছি। তবে ওই দিকে কাজ না করে পরে আমি এটা আবার সিনথেসিস পর্যায়ে কাজ করে নিয়ে XRDSM করে এটার উপর একটা রোজেলা টি এর উপর একটা পেপার আছে, কনফারেন্স পেপারও আছে। এটা আসলে খুবই উপকারী এবং খুবই ভালো আমি বলবো। যেখানে সেখানে অনেক সময় গ্রামে গঞ্জে এটা আপনার বনে জঙ্গলে বা এমনিতেও পাওয়া যায় রোজেলা ট্রি। তো এটা আপনি রোদে শুকিয়ে তারপরে ওভেন ড্রাই করার পরে সরাসরিও খেতে পারবেন, আবার গুঁড়া করে নিয়ে সেটাও খেতে পারবেন, আবার চাইলে সরাসরি গাছ থেকে নেওয়ার পরে সেটা ওয়াশ করে নিয়ে সেটাও চা হিসাবে খেতে পারবেন। এটা আমি খাইছি, এটার জন্য আমি আপনাদের বলতে পারছি যে এটা একটা খুবই উপকারী এবং খুবই ভালো, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে।
এটা হচ্ছে আমাদের গ্রিন অ্যান্ড রোজ দুটো মিক্স হতো। গ্রিন অ্যান্ড এটা হচ্ছে রোজ, গোলাপের সাথে গ্রিনের মিক্সচার। গোলাপের সাথে মিক্সড আছে আর কি। এটা দেখতেও খুব ভালো লাগতেছে, আমার মনে হয় খেতেও খুব ভালো লাগবে। তারপর এটা হচ্ছে আমাদের গ্রিন টি। আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে, আমাদের মানাটি অনেক বড়। এটা হচ্ছে আপনাদের গ্রিন টি বল। এই একটা বল আপনার 1 গ্লাস পানিতে ইউজ করতে হবে, বুঝছেন? একটা পুরো বলটা আপনার খুলে যেটা কাঁচা পাতা হয়ে যায়, এই ধরনের কাঁচা পাতা হয়ে যাবে। প্রতিটা চায় আমাদের কাঁচা পাতা হয়ে যায়। সরাসরি যদি মানে এগুলা যেগুলো দেখালেন এগুলো তো অনেক হাই রেঞ্জের, যারা মধ্যবিত্ত আছে বা তার চেয়ে একটু মানে আসলে আমরা বুঝছি তাদের জন্য আসলে কোনো প্রাইজের আমাদের এখানে চা অনেক রেটে, যেমন আমাদের 20,000 টাকা পর্যন্ত কেজি আমাদের চা আছে, আরও বেশি চা দামি কেজি আসবে। আর আমরা সাধারণত যেগুলো দামি চা এগুলো আমরা 10 গ্রাম পর্যন্ত বিক্রি করি। 10 গ্রাম, যেমন এটা চা, এটা অনেক দামি চা, এটা আমরা 10,000 টাকা কেজি বিক্রি করি। এখানে যেমন 15 গ্রাম চা আছে। এই চাগুলো আপনার মনে করেন যে দামটা অনেক বেশি, আবার চায়ের পরিমাণে হালকা, ওয়েট হালকা হওয়ার কারণে এখানে 15 গ্রাম চায়ের মূল্য আপনার 150 টাকা। আমরা এভাবে বয়ম করে ছোটো ছোটো বয়ম হিসেবে আমরা সেল করি, ঠিক আছে? সবাই যেন নিতে পারে এই ধরনের আমরা ছোটো ছোটো বয়ম করে সেল করি। যেমন আমরা হোয়াইট টিটা আমরা 10 গ্রাম পর্যন্ত সেল করি। 10 গ্রামের দাম আসে আপনার 200 টাকা। আর 10 গ্রাম দিয়ে মোটামুটি এক কেজি 15 থেকে 20 কাপ চা খেতে পারবে। 15 থেকে 20 কাপ চা হ্যাঁ, খেতে পারবে। 10 গ্রাম দিয়ে খেতে পারবে, মানে ট্রাইয়ের জন্য নিতে পারে। হ্যাঁ, টেস্ট করবে আসলে, হ্যাঁ, তাহলে নিতে পারবে। চায়ের জন্য হ্যাঁ, তাহলে অল্প করে করতে নিতে পারে। পারে, ঠিক আছে? তাছাড়াও যে কেউ যদি মনে করে যে আমি আসছি এখানে ঘুরতে, বেশি আকারে নিয়ে যাবো, আমি বেশি আকারে চা খাই বাণিজ্যিক আকারে, এটা আমাদের মানা গ্রিন টি। এটা গ্রিন টি অনেক ভালো। এই গ্রিন টিটা আমরা সাধারণত BG2 চা থেকে কালেকশন করি। আর BG2 চায়ের গ্রিন টি সবচেয়ে ভালো গ্রিন টি হয়। আমাদের মানার অনেকগুলো, এটা একটা ব্র্যান্ড আছে, প্যাকেজ আছে। এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি। এই গ্রিন টিটা প্রিমিয়াম গ্রিন টি। 100 গ্রাম 255 টাকা। আর এমনিতেই যে কেজি যে বস্তায় যেগুলো দেখতেছি ওগুলা আসলে বস্তা চা যেমন 260 টাকা 70 টাকা এই ধরনের কেজি বর্তমানে বিক্রি হচ্ছে। 260 টাকা 70 টাকা কেজি। হ্যাঁ, আর আমাদের প্যাকেট চা আছে। প্যাকেট চাটাও আমাদের যেমন একটু প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো প্যাকেট, আমাদের এগুলোর দাম বেশি একটু, 250 টাকা বেচতেছি, 250 টাকা 500 গ্রাম, ঠিক আছে? তবে অর্গানিক প্রোডাক্ট যেগুলো আছে আমাদের অনেক ভালো ভালো অর্গানিক প্রোডাক্টগুলো আছে, এগুলো অর্থোডক্স সব সনাতন পদ্ধতি থেকে আসে। আমার মনে হয় চা সবাই ভালোবাসে, চায়ের একটা এক্সট্রা ভালো লাগা সবার মধ্যেই আছে। আর সামনে যেহেতু শীতের মধ্যে সবাই চায়ের একটা, যে চা খায় না সেও অ্যাকচুয়ালি চায়ের প্রতি একটা নেশা হয়ে যায়। আর যারা বিভিন্ন রোগে আক্রান্ত, এখন যেহেতু এমন একটা সময় যে বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত এবং তারা চিনি বা অর্গানিক প্রোডাক্ট বেশি খোঁজে, তাদের জন্য আর কি আমি বলবো যে মানহাট টি হাউসে আপনারা আসতে পারবেন এবং এখান থেকে আপনারা অর্গানিক যে অথেন্টিক প্রোডাক্টগুলো আছে, মানে ভাইয়া যেভাবে দেখালো আমার কাছে মনে হয়েছে অথেন্টিক হবে। আপনারা চাইলে ভাইয়ের সাথে দাম দর করে এই চাগুলো কিনতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমরা যেহেতু উত্তরের উপজেলা তেঁতুলিয়া আসছি, তেঁতুলিয়া মানেই সবার আগে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের নিচে আমরা দাঁড়িয়ে, আমাদের মেন উদ্দেশ্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছি। 27 তারিখে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, আজকে 29 তারিখ। তো সকালে ঘুম থেকে উঠেই আর কি মনটা খুব খারাপ, চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ। মেঘ থাকলে সাধারণত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। কাঞ্চনজঙ্ঘা ব্যাপারটা এরকম যে পাশ থেকে সূর্য উঠবে এবং সূর্যের যে আভাসটা, আলোটা আছে, সেই আলোটা কাঞ্চনজঙ্ঘা পর্বতের উপরে পড়বে এবং সেখান থেকে বরফটাকে সুন্দর আলোয় আবহাওয়িত হবে এবং সেটা দেখা যাবে। তো আমরা তেঁতুলিয়াতে অবস্থান করছি। তেঁতুলিয়া থেকে আমরা ডাকবাংলা 0 পয়েন্টে যাব। এখন দেখা যাক আর কি সেখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছ। তেঁতুলিয়ার তেঁতুল গাছটা অনেক বছর যাবৎ ধরে এখানে ঠায় দাঁড়িয়ে আছে। এখানে গাছটার চারিদিকে আর কি মোজাইক করে দিয়ে টাইলস করে দিচ্ছে, এখানে বসার ব্যবস্থা আছে। সকালবেলা বা সন্ধ্যাবেলা অনেকে এখানে বসে থাকে।
সুন্দর গাছের নিচের আর কি ভিউ পরিবেশ। আর সকালে একদম স্নিগ্ধ পরিবেশ, সকালে কেউ এখনও ঘুম থেকে উঠে নাই। আমরা ঘুম থেকে উঠছি মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব কাঞ্চনজঙ্ঘা তেঁতুলিয়া ডাক বাংলা ভিউ পয়েন্টে। সেখানে গিয়ে কি দেখতে পাই সেটাই আপনাদের দেখাবো। তেঁতুলিয়াতে ভিউ পয়েন্ট দুইটা, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়াতে ভিউ পয়েন্ট দুইটা। একটা হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আরেকটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে আগে ছিল পুরাতন বাজার। পরে পুরাতন বাজার উঠিয়ে দেওয়ার পরে এইখানে শিশু পার্ক হবে। শিশু পার্কটার জন্য বিভিন্ন ধরনের কনস্ট্রাকশানের কাজ চলছে। তো এই শিশু পার্কের এই জায়গা থেকেও এই কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা আছে সেটা দেখা যায়। কিন্তু 27 তারিখে দেখা গেছে, আজকে 29 তারিখ। আমরা 28 তারিখে রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে বাইক নিয়ে, যে দেখা যাবে এই জন্য। কিন্তু পরে এসে বিকালেও দেখতে পাই নাই, রাতেও দেখতে পাই নাই। বর্তমান অবস্থা 5 দিনের পূর্বাভাস দিয়ে দিছে অলরেডি, যে বৃষ্টিপাত, ঝড়ো বাতাস সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমার মনে হচ্ছে না আকাশের যে অবস্থা, এই অবস্থায় কাঞ্চনজঙ্ঘা আদৌ দেখা যাবে। কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার একটা মূল সত্যই থাকে যে আকাশটা নীল আভা হয়ে থাকবে এবং সূর্যের যে আভাসটা, সেই আভাসটা পাথরের বরফের উপর পড়বে এবং সেখান থেকে আর কি স্নিগ্ধ যে পর্বতটা সেটা দেখা যাবে। তো আমরা সকালে আসছি, যেহেতু এটা আগে পুরাতন বাজার ছিল, এখন আর কি এটা শিশু পার্ক হবে। এই জায়গা থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে না, আসলেই খুবই হতাশ। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের বুকে সাদা পর্বত শৃঙ্গ। যখন সূর্যের আলোয় সোনালি আভা পড়ে, তখন এটার প্রাকৃতিক যে দৃশ্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা দেখার জন্য আকুল অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কিন্তু গত পরশুদিন কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, তো তারপরে আমরা আর কি সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসছি। কিন্তু আকাশে মেঘ থাকার কারণে আর আমরা সেই সৃষ্টিকর্তার অপার মহিমার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখতে পারি নাই। আকাশে প্রচণ্ড রকমের মেঘ এবং আজকে আবহাওয়ার যে পূর্বাভাস, আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত আর কি পূর্বাভাস দিছে, যে যেখানে আর কি মেঘাচ্ছন্ন থাকবে এবং সেটার দেখার সম্ভাবনা খুবই কম। এমনিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই সাথে আকাশে মেঘ আছে। আপনি যদি দেখেন এখানে অনেক লোকজন আসছে, এখান থেকে শুরু করে এক পাশে মানে অনেক লোকজন, মানে যারা গত পরশু দিনে কাঞ্চনজঙ্ঘা দেখছে আর কি অনলাইনে, সেটা দেখার জন্যই অলরেডি এখানে সবাই চলে আসছে। তো এটা আসলে কোনো সময় এটা মেঘের আড়ালেই লুকিয়ে থাকে। এটা আসলে একটা অনেক ভাগ্যের ব্যাপার। আপনি চাইলেই আসলেই যে দেখতে পাবেন এরকম না, এর সাথে আবহাওয়া অনেকটাই জড়িত এবং পরিবেশটা, বিশেষ করে আবহাওয়াটা অনুকূলে থাকলে তবেই সেই পর্বত শৃঙ্গের দেখা যাবে, তাছাড়া আর দেখা মিলবে না। নাই আসো, ডাক বাংলার ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা আগে নর্মাল ছিল আর কি, এখন আবার সেটা ভেঙে রিকনস্ট্রাকশন করা হয়েছে। বাচ্চাদের জন্য খেলার জায়গা বা সব কিছুই আর কি নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে। যে ঘোড়াটা ছিল সেটাও ভেঙে গেছে অলরেডি। দেন ওয়াচ টাওয়ারের যদি উপরে উঠি আপনাদের, তাহলে দেখা যাচ্ছে যে পুরো যে ডাক বাংলোর ভিউ আছে সেটা দেখানো যাবে। অনেক বেবি আছে, বেবিরা খেলাধুলা করছে এখানে। রিক্স, হ্যালো, এখান থেকে আর কি পুরো ডাক বাংলা পরিবেশটা দেখা যায়। উপরে এই যে আমলকির গাছ আছে, আমলকি, বরই, আম,
কামিনী ফুল, বাগান বিলাস, এরকম বিভিন্ন ধরনের গাছ আছে। ঘোড়াটা ভেঙে গেছে, ঘোড়াটার সেই ঘোড়ার এখন সংস্কার কাজ চলছে। এই যে এই বাবুরা আসছে। তোমরা কোথা থেকে আসছো? পঞ্চগড়। তুমি এটার উপরে উঠছো, তোমার ভয় লাগে না? ভয় লাগে না? সে খুব সাহসী, তার ভয় করছে না, সে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সবাই অধীর আগ্রহে বসে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সামনে এই ভিউ পয়েন্ট, কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, তারপরেও দেখা যাচ্ছে না, কারণ যেখান থেকে দেখা যাবে সেখানেই আকাশে অনেকটা মেঘ। এটা দেখতেছেন, এই পিলারটার এই পাশের অংশটুকু এই যে বিডি, এই পাশে বাংলাদেশ, আর এটার এই পাশে ইন্ডিয়া, মানে এই পাশটা পুরো আপনার ইন্ডিয়া। এখানে আপনার হ্যাঁ, এই পাশে ইন্ডিয়া একবারে খোদাই করা লেখা আছে। এখানে যেমন লেখা আছে আপনার বিডি, আর এই পাশে আপনার লেখা আছে ইন্ডিয়া। তার মানে আমি এখন আমার এক পা এখন বাংলাদেশে এবং এক পা আছে আপনার ইন্ডিয়াতে, যেটা শিলিগুড়ির মধ্যে। এখানে বালু এবং পাথর উত্তোলন হয়, সব জায়গাতেই বালু এবং পাথর উত্তোলন হচ্ছে। আসলে পঞ্চগড় মানুষের স্বাভাবিক যেই জীবনযাপন, তাদের যে কাজকর্ম, সেগুলো মূলত ডিপেন্ড করে আর কি পাথরের উপর। তারা পাথর উত্তোলন করে এবং বালু উত্তোলন করে, এবং এটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। একদম মোটা বালি, যেই বালিটা ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় চলে যায়, এবং এই বালিটা দিয়ে আমরা সার ঢালাই দিয়ে থাকি। মোটা যেই বালি আছে সেই বালি একদম মোটা, পাথর কুচি সহ যে বালিটা আছে এটাই সেই বালি, ডুমুর বালি। যারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন। যেই বিক্রি করতে পারবেন না, না হলে কাউকে তুলে দিচ্ছেন দিন ভাও। হ্যাঁ, এখানে আসলে বিভিন্ন ধরনের মিডিয়া আছে, যারা শক্তিশালী মিডিয়া ছাড়া কেউ বালু উত্তোলন করতে পারে না। যে আমার ইচ্ছা হলো আমি বালু তুলে এখানে রাখলাম, ঢালিতে করে বিক্রি হচ্ছে, এরকম তো করা যাবে না। দেখা যাচ্ছে যারা মাধ্যম আছে বা যারা ডেকে নিছে, তারা ছাড়া কেউ তুলতে পারে না। একমাত্র পাথরই একটু মানে নিজস্বভাবে উঠানো যায়, আর বালু তো উঠানো যায় না। বালু এখন পাথর নাই তো, পাথর শেষ। আগে যে আমরা পাথর দিয়ে ইনকাম করতাম, এখন ওই হিসাবে পাওয়া যায় না। বালুটাই আর কি একটু পাওয়া যায়। আর পাথর উঠায়, অনেকেই পাথর উঠায়। বালুটা আর কি যারা মানে কাজ বেশি পারে না, ওদেরকেই বালুটা বর্তমান দেওয়া হয়। আর যার পাথর যারা উঠাই কর্তা করতে পারে, ওরা পাথরই তুলে। আগের মতো পাথর নাই, নাহলে তো মনে করেন পাথরে তুলতো, আর এই বালু তো ঝামেলা যাইতো না। খুবই কষ্ট, বালু উঠানো তো খুবই কষ্ট। এইভাবে পাথরের চাইতে এটা আরো বেশি কষ্ট। পাথরটা হলে মনে করেন যে এটা বালু থেকে নিয়ে চলে আসি, অল্পতেই মনে করেন টাকা বেশি হয়ে যায়। এটা তো ওই হিসাবে আমাদের সময় বেশি, কিন্তু উপায় নেই তো এছাড়া। আর নদী তো সম্ভবত দিনের দিন মনে করেন যে এমনিই তো পাথর বালু শেষ হয়ে যাচ্ছে, আবার সম্ভবত বন্ধও হয়ে যাবে, থাকবে না এইভাবে, আর মনে হয় রাখবে না সরকারিভাবে, সম্ভবত এটা বন্ধ হয়ে যাবে। এটা কোথায় যাচ্ছে বড় ভাই? এটা বাঙালি যাবে। আচ্ছা, এটা কি কেজি হিসাবে না মন, কিভাবে? এটা কেজি হিসাবে ভাই। কত করে কেজি দিচ্ছে? 31 টাকা। 31 টাকা কেজি। ফ্রেশ চা, চা পাতা।
আপনারা যারা তেঁতুলিয়াতে আসতেছেন এবং যাদের মাইন্ড সেট আপ আছে যে আপনারা আনন্দধারা রিসোর্টে আসবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আনন্দধারা রিসোর্টে আসেন অবশ্যই আপনাদের যে রেফারেন্স আছে, শক্ত রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী আসবেন। নতুবা তেঁতুলিয়া থেকে আনন্দধারা রিসোর্টের প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স। সো এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন। আমরা প্রথম দিন বিকালে এসে ঘুরে গেছি, দ্বিতীয় দিন ঢুকছি। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দূর দূরান্ত থেকে আসতেছেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, আপনারা ওয়েল পারমিশন বা আপনার স্ট্রং রেফারেন্স নিয়ে তারপর আনন্দধারা রিসোর্টে আসবেন। 10 কিলোমিটার এসে ঘুরে গেলে খারাপ লাগবে। ধন্যবাদ। পুরা রিসোর্টটা তো একদম গ্রামের অনেক ভেতরে, মানে তেঁতুলিয়া থেকে একসময় এগুলা আপনার মানে অকেজো হয়ে, জমিগুলো একবারে অকেজো হয়ে পড়েছিল। আমরা লোকমুখে শুনছি আর কি, যে এইগুলা জমি একসময় 300 টাকা বিঘা, 300 টাকা বিঘাতে আর কি সেল হয়েছে। তো এখন কাজী অ্যান্ড কাজী টি স্টেট অর্থাৎ জেমকন গ্রুপের যে প্রতিষ্ঠানটি, এটা একসময় এইখানে একটা রিসোর্টের মতো গড়ে তোলে এবং সেটা তাদের নিজস্ব আর কি ফ্যামিলি টাইম পাস করার জন্য, এটা অন্য কিছু নয়। কিন্তু পরবর্তীতে কিছু ইউটিউবার ব্লগার এই জায়গাটার ভিডিও করে ছবি ওঠানোর কারণে পরবর্তীতে এরকম ভাইরাল হয়ে যায়। এই জন্য সবাই এখানে আসার জন্য অ্যাগ্রেসিভ হয়ে থাকে। বিশেষ করে আমি বলবো যে ডাহুক নদীর সাথে যে জায়গাটা, এই জায়গাটাতে আসার জন্য সবাই আর কি পাগল হয়ে থাকে। এখন ব্রিজটা ভেঙে গেছে, যে এই ব্রিজটা সাথে এই যে নদীটা আছে, নদীটার সাথে যে সংযোগ হয়ে জায়গাটা গেছে, এইখানে আসার জন্য সবাই মূলত আর কি এগ্রেসিভ থাকে এবং জিনিসটা আর কি প্রাচীন বা ঐতিহ্য, বা আপনি তামিল মুভি অথবা ইংলিশ মুভি দেখলে মনে হবে যে কোনো হরর মুভি বা হরর স্টাইলে ফিল্মে আছেন, এরকম একটা ফিলের কারণে এই জায়গাটা অনেক পপুলার এবং অনেক ভালো ফিল দেয়। এটাই সেই নদীটা আর কি, এই রিসোর্টের পাশ দিয়ে সুন্দর একটা নদী যে বয়ে গেছে, এটাই সেই ডাহুক নদী। একবারে ব্রিজের পাশ দিয়ে চলে গেছে।